জি, আমরা শুরু করি ম্যাম। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি আজকের এফসিপিএস মিড টার্ম সার্জারি এক্সাম ব্যাচ জুন 26-এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আজকের প্রোগ্রামে মডারেটর হিসাবে আমি আছি, ডক্টর সাদি ইসলাম খান, এফসিপিএস স্পেশালিটি ট্রেনি হিসাবে আছি ডিপার্টমেন্ট অফ সার্জারিতে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। আমাদের আজকের প্রোগ্রামে আমাদের গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মেন্টর প্যানেলের মিড টার্ম মেন্টর প্যানেলের আমাদের জনপ্রিয় মেন্টর আপু ডক্টর ফারজানা ইয়াসমিন আপু। আমরা জানি আপু কিছুদিন আগে এফসিপিএস ফাইনাল পার্ট পাশ করেছেন। এজন্য আপুকে অনেক অনেক কনগ্রাচুলেশনস আমাদের সবার পক্ষ থেকে। আপু আমাদের আজকের এই সেশনে প্রেজেন্ট থাকবে এবং অবশ্যই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। এবং আমাদের এই সেশনে আরো উপস্থিত আছেন আমাদের মিড টার্ম প্যানেলের আরো একজন জনপ্রিয় মেন্টর রেদওয়ানুল্লাহ আমিনী ভাই। উনিও স্পেশালিটি ট্রেনি সার্জারিতে আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সাথে উপস্থিত আছেন এমন দুইজন যারা হচ্ছে বিগত জানুয়ারি 26 সেশনে এই মিড টার্ম পাশ করেছেন। তাদের মুখ থেকে আজকে আমরা শুনবো তাদের সাফল্যের গল্প, কিভাবে তারা এই এত দীর্ঘ জার্নিটি তারা কিভাবে অতিক্রম করলো, জেনেসিস কিভাবে তাদের পাশে ছিল, কিভাবে তারা এই পরীক্ষাটি সফলভাবে উত্তীর্ণ হলেন। সেই গল্পটি তাদের মুখ থেকে তাদের তাদের নিজেদের এক্সপিরিয়েন্স আমরা শুনবো, যেটা পরবর্তী যে ব্যাচ তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তো আমি প্রথমেই চলে যাব ডক্টর সুমি আক্তার লাবণী আপুর কাছে। উনি এবার জানুয়ারি 26 সেশনে মিড টার্ম পাশ করেছেন। আমরা তার মুখ থেকে শুনবো তার এই সাফল্যের গল্পটি। আচ্ছা। সালামু আলাইকুম সবাইকে। আমার নাম আপু বলেছেন। আমি ডক্টর সুমি আক্তার লাবণী। 2026 জানুয়ারিতে আমি মিড টার্ম পাশ করি, যেটা ওয়ান টাইপ অফ মিরাকল ছিল, পাশ করার কথা না। তো আমি এই জার্নিটা বেসিক্যালি কিভাবে শুরু করব এটা অনেকদিন ধরে ভাবছিলাম। প্রথম দিকে ডেফিনেটলি যেহেতু পার্ট ওয়ানের সময় আমরা অনেক একটা বড় ধকলের মতো দিয়ে যাই। আহ, তো তারপরে যখন ট্রেনিং এ চলে আসি একটা রিল্যাক্টেন্ট ভাব চলে আসে। হয়তো ট্রেনিং করছি, হয়তো ও যেহেতু সার্জারিতে আছি ওটি ডিউটি খুব ইন্টারেস্টিং সহকারে করছি, খুব ইন্টারেস্ট নিয়ে ওয়ার্ডের কাজগুলো করছি, কিন্তু পড়াশোনা থেকে তুলনামূলক আমাদের একটা ডিটাচমেন্ট চলে আসে। তো সেইখান থেকে স্টার্টিংটা যেটা মানে আমি যেটাকে বলবো যে হচ্ছে শুরুটা যে করাটা এটাই একটা চ্যালেঞ্জিং পার্ট হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে নিজে থেকে আমরা এতটা অবিডিয়েন্ট না যে নিজে থেকে এই জার্নিটা শুরু করব। তাছাড়া মিড টার্মের পরীক্ষার যে প্যাটার্নটা একটু আলাদা থাকে। এখানে এসবিএ একটা পার্ট আছে, তারপরে হচ্ছে আপনার রিটেন পার্ট আছে, এরপরে অসপি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে নিজে থেকে গুছিয়ে নেওয়াটা তো ডেফিনেটলি ডিফিকাল্ট, কিন্তু তার চেয়ে বরঞ্চ কোন একটা কারিকুলামের সাথে কোন একটা প্রতিষ্ঠানের সাথে যদি একটু অ্যাটাচড থাকা যায় তাহলে একটা গাইডলাইন ধীরে ধীরে পাওয়াই যায়। তো ফাইনালি আমার কাছে আবার ক্লাস যে রেগুলার করব, আহ, একদম লেকচার ক্লাস সহকারে, সেইটাও খুব পেইনফুল লাগছিল। তো একটা সময় গিয়ে আমি বাছাই করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, জেনেসিস এর এক্সাম ব্যাচের সাথে পথ চলাটা শুরু করি। কারণ তারাও তো একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করবে, আমাদের রেগুলার পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলোর খাতাগুলো মূল্যায়ন করা হবে, ইভেন রিটেন খাতা পর্যন্ত। যারা আমরা অফলাইনে তো একটা সুযোগ থাকছে, যারা অনলাইনে আছি, অনলাইনে কিন্তু খুব ভালোভাবে আমরা যেখানেই থাকি না কেন, ওয়ার্ডে থাকি, ডিউটিতে থাকি, বাসায় থাকি, বাসার বাইরে থাকি, যেখানে থাকি না কেন, সময় মতো কিন্তু একটা খাতা বা কিছু কলম হাতের মধ্যে থেকে গেলেই পরীক্ষাগুলো দিতে পারছি। ছবি আপলোড করে দিচ্ছি, মেন্টররা কিন্তু খুব গুরুত্ব সহকারে সেগুলো খাতাগুলো মূল্যায়ন করছে, আবার সেই নাম্বারগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে কোথায় কার ভুল হচ্ছে, সলভ ক্লাস দিচ্ছে। তো আমি তার এই এক্সাম ব্যাচের সাথে আমার জার্নিটা মূলত শুরু করি। এবং যদিও আমি একটু ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম, একটু ইরেগুলার ছিলাম, তো যত পরীক্ষা কাছে চলে আসলো তত আমার কাছে মনে হলো যে আসলে এক্সাম ব্যাচটা খুবই ফ্রুটফুল একটা ব্যাচ ছিল। এটা যদি আমি ফাঁকিবাজি গুলো না করে আরো সতর্কতার সাথে একটু সিনসিয়ারিটির সাথে কন্টিনিউ করতে পারতাম, আমার মনে হয়
আরেকটু কনফিডেন্ট বুস্ট আপ হতো। যেটা আমার আসলে পরীক্ষার 10-15 দিন আগে খুব ভয় পেয়ে যাই যে এই ফাঁকিবাজি করাটা ঠিক হয়নি। তো তখন ওনাদের যে কোশ্চেন গুলো ছিল, পরীক্ষার যত ধরনের কোশ্চেন সবগুলো তো আমাদেরকে দিয়ে দেয়। আমি প্রতিটা কোশ্চেন ধরে 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 সলভ করার চেষ্টা করলাম, এবং ওই কোশ্চেন গুলো সলভ করার সময় বেইলি ল্যাবে যে টপিক গুলো পেলাম, সেই টপিক গুলো আরেকবার রিডিং দেওয়া হয়ে গেল। এসবি এর যে টপিক গুলো থেকে এসবি এর প্রশ্ন টাচ করতো, সেই এসবি এর ওই উপর নিচের টপিক গুলো আরেকটু ভালো মতো দেখলাম। দেখতে দেখতে একটা সময় গিয়ে আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, অ্যাটলিস্ট একটা বার হলেও সিলেবাসটা গোছানো হলো। তারপরে তো পরীক্ষা দেওয়া হলো। পরীক্ষায় পৌঁছানোর পরে হুবহু অনেক কোশ্চেনই ছিল যেগুলো জেনেসিস এর এসবিএ কোশ্চেনের সাথে হুবহু মিলে গিয়েছিল। অনেক এরকম কোশ্চেন ছিল। তারপর রিটেনের টপিক গুলো মিলে গিয়েছিল। তো তখন ভালো লাগছিল যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আরো কনফিডেন্ট পেলাম যে না ঠিক আছে, জেনেসিস এর সাথে যদি এক্সাম ব্যাচটা একদম আরো ভালো মতো কন্টিনিউ করতে পারতাম, প্রতিটা ক্লাস পেন্ডিং না রেখে প্রতিটা এক্সাম যদি সময়ের সাথে সাথে দিতাম, তাহলে আমার মনে হয় প্রস্তুতিটা আরো ভালো হতো। তো সবার যারাই এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছেন, আমার কথা একটাই, নিজের কষ্টের টাকা দিয়ে একটা জায়গায় আপনি ইনভেস্ট করছেন, নিজেকে, নিজের প্রিপারেশনটাকে খুব ভালো মতো গুছিয়ে নেওয়ার জন্যই। So, আমি জানি ট্রেনিং করছেন, সার্জারি ট্রেনিং করতে গিয়ে কিছুটা হেক্টিক সময় যাবে, কিন্তু এর মধ্যে থেকেও আপনারা সময় বের করে হলেও পরীক্ষাগুলো অবশ্যই দিয়েন। পরীক্ষাগুলো দিয়েন, পরীক্ষা দেওয়ার শেষে আপনার কোথায় ভুল হলো, এসবি এর কোন টপিকটা পেলেন না, কোনটা ভুল হয়ে গেল, ওটা কোন বক্স থেকে ছিল বেলি ল্যাবের সেই, এবং মেন্টররা যে আহ অনেক 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 সাজেশন দিবে, সেই সাজেশন অনুযায়ী আপনার আসলে প্রিপারেশনটা ঠিক হচ্ছে কিনা এগুলোকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করাটা আমার মনে হয় ভালো হবে। পরীক্ষার 1-1.5 মাস আগে এসে প্যানিক না করে, বরঞ্চ এই যে লম্বা সময় আপনারা পাচ্ছেন, যাদের জুনের 15 তারিখের দিকে যাদের পরীক্ষার ডেট পড়বে, তারা কিন্তু বেশ 4 মাস কিন্তু যথেষ্ট এনাফ টাইম মিড টার্মের প্রিপারেশন নেওয়ার জন্য। মানে 4 মাস যদি আপনি প্রতিদিন একটু সময় করে কিছুক্ষণ পড়ার টেবিলে ফিরে আসেন, সব কাজ বাদ দিয়ে, তাহলে আসলে মিড টার্ম পাশ করাটা আমার কাছে মনে হয়নি যে খুব বেশি কঠিন কিছু হবে। যেটা আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি প্রিপারেশন নেইনি, আমি এক্সাম ব্যাচের সাথে কন্টিনিউ করিনি ঠিকঠাক মতো, সেজন্য। কিন্তু যখন পরীক্ষাটা দিলাম তখন আমার কাছে এই রিয়েলাইজেশনটা চলে আসলো যে হ্যাঁ, আসলেই আপনি যখন 4 মাস টানা পড়াশোনার সাথে রিলেটেড থাকবেন, ফেল করানোটাই কঠিন হয়ে যাবে টিচারদের। সো আপনি যদি একবার এসবিএ এবং রিটেনটা পাশ করে অস্পি অস্পির জন্য নমিনেটেড হয়ে যান, তখন কিন্তু আরেকটু ভালো লাগবে। এবং সেই সাথে তখনও তো জেনেসিস এর ভাইয়া পুরো আছেনই, মেন্টররা যারা, তারা খুব সুন্দর করে সবকিছু দেখিয়ে দেন, এক্সামিনেশন গুলো দেখান, কি ধরনের কোশ্চেন হবে সেগুলো নিয়ে তো আলোচনা হতেই থাকে। ওনাদের যে বইটা, অস্পির যে বইটা আছে, সেটাও খুবই হেল্পফুল একটা বই ছিল আমার কাছে মনে হয়েছে। যে লিস্ট ওই বইটা যদি A to Z কেউ কমপ্লিট করে যেতে পারে, 80% কোশ্চেন তার আহ, আহ, চলে আসে কমন। হ্যাঁ, কিছু তো নতুন টপিক প্রতি বছর জেনারেট করবেই স্যাররা, সেই নতুন টপিকের উপরে বেসিক্যালি পাশ ফেল নির্ভর করে না, পাশ ফেল নির্ভর করেই আপনার রেগুলার যে পড়াশোনাটা সেই প্রস্তুতিটার উপরেই। এই ছিল আমার জার্নির গল্প। আমার কাছে মনে হয় যে আপু যদি আরো কিছু জানতে চান আমার কাছ থেকে প্রশ্ন করতে পারেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ লাবণী আপুকে তার ফিলিংস এত সুন্দর করে শেয়ার করার জন্য, এত ডিটেলসে সবাইকে বুঝিয়ে বলার জন্য। নতুনদের জন্য আশা করি এটা খুবই হেল্পফুল হবে। তাহলে আপুর কথা থেকে আমরা বুঝতে পারলাম যে এক্সাম দেওয়ার কিন্তু কোনো বিকল্প নেই, সেক্ষেত্রে জেনেসিস হতে পারে আপনার জন্য একটি বড় সহায়ক। এবার আমরা চলে যাব আমাদের জনপ্রিয় মেন্টর আমিনী ভাইয়ের কাছে। ভাই হচ্ছে এক্সাম ব্যাচের ব্যাপারে বা এক্সাম দেওয়ার যে প্রয়োজনীয়তা এ সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলসে বলবে। ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদিয়া ইসলাম খানকে, আহ, আমাকে জেনেসিসে সার্জারি এক্সাম ব্যাচ 2026 জুন, এই ব্যাচের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেইখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আহ, এই ব্যাচটা হচ্ছে আপনাদের আহ, যে আহ, জানুয়ারি জুন যে 26 যে মিড টার্ম পরীক্ষা হবে সেই ব্যাচের
ওরিয়েন্টেশন। তো এটা হচ্ছে কি, এই ব্যাচটা হচ্ছে এক্সাম ব্যাচ। অন্যান্য যে জেনেসিসের যে ব্যাচ আছে, রেগুলার ব্যাচ বা হচ্ছে লং ব্যাচ, সেই ব্যাচগুলোর চাইতে এই ব্যাচটা একটু ভিন্ন। তো আমি অ্যাজ এ ব্রড আপনার যে প্রিপারেশনটা সেই সম্পর্কে আমি যেভাবে গুরুত্ব দিব, সাথে সাথে আপনার এক্সাম ব্যাচের যেই আপনার কোর্স মেটেরিয়াল এবং এক্সাম ব্যাচের যে প্রিপারেশন, আপনি কিভাবে আপনার এক্সাম ব্যাচের প্রিপারেশনটা আপনি অ্যাজ এ হোল কিভাবে আপনার রিটেন, অসপি এবং হচ্ছে এসবিএ সবকিছু কিভাবে একসাথে কোরিলেট করবেন, আমি একটু সবকিছু কিভাবে আপনি ম্যানেজ করবেন তা আমি আপনাদেরকে আহ, সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। তো আমি প্রথমেই বলে রাখি যে জেনেসিসে আমরা আসলে হচ্ছে মেন্টর। আপনাদের যে কোনো বিপদে আপদে বা হচ্ছে আপনাদের কোনো যে কোনো সিলেবাস বা যে কোনো সমস্যা, সেই সমস্যাগুলোতে আমরা আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা সবসময় আছি, থাকবো ভবিষ্যতেও ইনশাল্লাহ। তো আপনারা প্রথমেই যারা হচ্ছে মিড টার্মের জন্য প্রিপারেশন নিচ্ছেন জানুয়ারি 26-এ, তারা অলরেডি জেনে গিয়েছেন যে জানুয়ারি আহ, যে 26 যে পরীক্ষাটা হয়েছে মিড টার্ম, সেই পরীক্ষায় কোশ্চিনটা কেমন এসেছে বা অসপি এবং অস্কি পরীক্ষা কিরকম হয়েছে এবং কোশ্চিন কিরকম ছিল, আপনারা অলরেডি আমি ধারণা করছি যে আপনারা কোশ্চিন গুলো দেখেছেন। এবং যারা জানুয়ারি 26-এ পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে আপনারা অলরেডি কোশ্চিন গুলো কালেক্ট করেছেন। তো সেইখান থেকে আপনারা যদি আহ, এই ধারণাটা যদি পেয়ে থাকেন যে কেমন হতে যাচ্ছে জুন 26 মিড টার্ম পরীক্ষা, তাহলে আপনারা একটা ধারণা অলরেডি পেয়ে পেয়ে গিয়েছেন। তো আমরা একটা দীর্ঘ সময় ধরে জেনেসিসে মিড টার্মের যে এক্সাম ব্যাচ আছে বা এক্সাম ব্যাচ ছাড়াও যে রেগুলার ব্যাচগুলো আছে, এই ব্যাচগুলোতে আপনাদের মিড টার্ম পরীক্ষা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো রিসেন্টলি বিসিপিএস এর যে কোশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষা নেওয়ার ধরন, তাতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এবং এই পরীক্ষা নেওয়ার যে ধরন, সেটা কিন্তু যারা এবার পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথাবার্তা বলে আমরা বুঝেছি। এবং তাদের যে ফিলিং শেয়ারিং, সেখান থেকেও আমরা জানতে পারবো পরীক্ষার ধরন কিভাবে চেঞ্জ হয়েছে। তো আপনারা যারা এক্সাম ব্যাচে আছেন, তারা হচ্ছে রেগুলার আপনাদের যে সিলেবাসটা আছে, মিড টার্মের যে সিলেবাস, আপনাদের বেলিয়ান লাভ যে 28 এডিশন, এইখান থেকে আমরা আহ, পুরা বইটাকে আপনাদেরকে আমরা সিলেবাস হিসাবে ছোট ছোট পার্টে আমরা ভাগ করে দিব। এবং ছোট ছোট পার্টে আপনাদের ফার্স্টে হচ্ছে উইকলি এক্সাম হবে। এবং উইকলি এক্সাম গুলো যখন শেষ হবে, আহ, তখন হচ্ছে আমরা হচ্ছে কিছু রিভিউ মডেল টেস্ট নিব। এবং এই উইকলি এক্সাম গুলোর মাঝে মাঝেই আমাদের কিন্তু কিছু রিভিউ মডেল টেস্ট থাকবে। এবং যখন পুরো সিলেবাসটা আপনাদের শেষ হবে তখন কিন্তু আমরা মডেল টেস্ট নিব আবার। এবং লাস্টে আমাদের কিন্তু কিছু মক টেস্ট থাকবে। তো যেটা দেখা যাচ্ছে যে মিড টার্মের পরীক্ষা আপনি যদি কনফিডেন্টলি প্রিপারেশন নিতে চান বা মিড টার্ম পরীক্ষা আপনি যদি ভালো করতে চান, তাহলে কিন্তু আপনার সিলেবাসটা মিনিমাম 3 বার কিন্তু রিভাইজ করা ইম্পর্টেন্ট। আপনি কোনো একটা বেরিলাবের চ্যাপ্টার যদি প্রথমবার যদি পড়ে যান, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার পরীক্ষার হলে রিকল করা বা কনফিডেন্টলি অ্যান্সার করা, সেটা কিন্তু খুব টাফ। তো আমরা এক্সাম ব্যাচটা এমন ভাবে সাজিয়েছি যাতে মিড টার্মের আগে আপনাদের বেলিয়ান লাভের যে সিলেবাসটা আছে, সেটা যেন আপনারা এক্সাম দেওয়ার মাধ্যমে মিনিমাম যাতে 3 বার যাতে আপনাদের রিভাইজ হয়। তো মিড টার্ম পরীক্ষায় আপনি কতটুকু জানেন, হ্যাঁ, সেটা যতটুকু ইম্পর্টেন্ট, তার চেয়েও খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা কনফিডেন্টলি পরীক্ষার হলে আপনি যাচ্ছেন এবং কতটা কনফিডেন্টলি আপনি পরীক্ষা দিচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যেটা দেখেছি যে এবারের মিড টার্ম পরীক্ষায় যারা কনফিডেন্ট ছিল এবং জেনেসিসে মডেল টেস্ট, মক টেস্ট এবং সেই সাথে ফাইনাল মক, এই পরীক্ষাগুলো যারা কনফিডেন্টলি দিয়েছে, যে কোনো পরীক্ষা যারা কনফিডেন্টলি দিয়েছে, তারাই কিন্তু ভালো করেছে। তো আপনি কতটুকু জানেন সেটা যেরকম যেন গুরুত্বপূর্ণ, এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটুকু পরীক্ষার হলে কনফিডেন্ট আছেন। তো এই কনফিডেন্সটা আপনার কিভাবে আসবে? এই কনফিডেন্সটা আপনার আসবে হচ্ছে আহ, আপনি এই সিলেবাসটা যত সুন্দর করে এবং যতবার রিভাইজ করতে পারবেন, তখন আপনার কনফিডেন্স লেভেলটা এমনিতেই বিল্ড আপ করবে।
তো এই কনফিডেন্স লেভেলটা যখন আপনার চলে আসবে, তখন কিন্তু আপনারা যে কোনো পরীক্ষায় আপনার কোশ্চিন কমন পড়ুক বা না পড়ুক, আপনি কিন্তু পরীক্ষায় খুবই কনফিডেন্ট থাকবেন। তো জেনেসিসের ক্ষেত্রে আপনাদের আমরা এক্সাম ব্যাচটা কেমন ভাবে সাজিয়েছি, যাতে আপনার প্রত্যেকটা টপিক রিভাইজ হয় এবং এই 4টা বা 5টা মডেল টেস্টের উইকলি যে এক্সাম, সেই উইকলি এক্সামের পরে আপনারা এই 4টা বা 5টা উইকলি এক্সামের উপরে পরীক্ষা দিবেন। এরপরে আপনার আবার 4টা থেকে 5টা আপনার উইকলি এক্সাম হবে। এইভাবে আপনার সিলেবাসটা আমরা ছোট ছোট ভাগে ভাগ করে পরীক্ষা নিব। এরপরে ফাইনালি আপনারা মডেল টেস্ট দিবেন। আপনাদের পুরো যে বেরি ল্যাবটা আছে, সেই বেরি ল্যাবটা 2 ভাগ বা 3 ভাগ করে আমরা একটা হচ্ছে মডেল টেস্ট নিব, 2 থেকে 3টা, এবং এরপরে আমরা হচ্ছে ফাইনাল মক টেস্ট নিব। তো অ্যাজ এ হোল আপনার সিলেবাসটা কিন্তু আপনার দেখা যাবে যে 3 থেকে 4 বার হচ্ছে আপনি সিলেবাসটা কাভার করে ফেলছেন। তো পরীক্ষা দেওয়ার গুরুত্বটা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ মিড টার্ম পরীক্ষায় আপনি যত ভালো প্রিপারেশন নেন, আপনি কখনোই কিন্তু কনফিডেন্ট থাকবেন না যে আমার সব টপিক পড়া হয়েছে। কারণ বেলিয়ান লাভ বইটা হচ্ছে খুব বড় একটা ভাস্ট একটা বই। আপনি যতই পড়বেন, আপনার মনে হবে যে আমার ওই সাবজেক্টটা বা ওই টপিকটা পড়া হয় নাই, আমার এই টপিকটা পড়া হয় নাই, আপনি কনফিউজ থাকবেন। তো আপনি যদি অ্যাজ এ ব্রড যদি প্রিপারেশন নিতে চান, কিন্তু আপনার যদি কোনো সিস্টেমিক সিলেবাস বা সিস্টেমিক স্ট্রাকচার্ড ওয়েতে আপনি যদি পরীক্ষাগুলো না দেন বা প্রিপারেশন না নেন, তাহলে আপনার প্রিপারেশন নিতে কিন্তু অনেক সময় লাগবে। আপনি 4 মাসের মধ্যে আপনার সিলেবাসটা শেষ করতে পারবেন না, বা 4 মাসের মধ্যে আপনি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারবেন না। তো কাজেই স্ট্রাকচার্ড ওয়েতে আপনি যদি না আগান, তাহলে দেখবেন যে আপনার পড়াশোনা করতে অনেক সময় লাগছে। তো আপনি যখন খুব সুন্দর একটা স্ট্রাকচার্ড ওয়েতে রুটিন পরীক্ষার মাধ্যমে আগাবেন, তখন কিন্তু দেখবেন আপনার সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ হচ্ছে এবং আপনার প্রিপারেশনটাও আপ টু দা মার্ক আসছে। তো আর হচ্ছে আপনারা জেনেসিসের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমি যাতে আমার উইকলি যে এক্সাম গুলো আছে বা আমার যে সবগুলো যে এক্সাম গুলো আছে, আমি যাতে সবগুলো অ্যাটেন্ড করি। আপনার প্রিপারেশন যতটুকুই হোক, আপনার পড়াশোনা যতটুকুই হোক, আপনি ট্রাই করবেন প্রত্যেকটা পরীক্ষার আগে সিলেবাস শেষ করার। অনেক সময় এরকম হতে পারে আপনি ব্যস্ত আছেন, আপনি পরীক্ষার কারণে বিজি আছেন, বা আপনার ইনস্টিটিউটে ট্রেনিং এ কোনো সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রেও আপনি যেটাই হোক না কেন, আপনি চেষ্টা করবেন দিন শেষে বা সপ্তাহ শেষে আপনি যাতে জেনেসিসের পরীক্ষাটা মাস্ট অ্যাটেন্ড করেন। আপনার পড়া শেষ হোক বা না হোক, জেনেসিসের পরীক্ষায় অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। জেনেসিসে যে দিনে আপনার পরীক্ষাটা থাকবে, সেই দিন আপনার কোশ্চিনটা পাওয়ার পরে আপনি টাইম মেনটেন করে কোশ্চিনটা দিবেন। এতে হবে কি, দেখা যাবে যে আপনি 3 দিন বা 7 দিন পরে আপনার যতটা না পড়া হচ্ছে, আপনি যদি জেনেসিসে একটা পরীক্ষা দেন, তাহলে দেখবেন যে তার চেয়ে বেশি আপনার পড়া হয়ে যাচ্ছে। যখন আপনি একটা এক্সাম দিবেন, তখন জেনেসিসে আমরা কোশ্চিনটা এমন ভাবে সাজাই যাতে সব ইম্পর্টেন্ট টপিক গুলো কাভার হয়, এবং এবং সাথে সাথে আপনার যে সিলেবাস আছে, সিলেবাসটাও যাতে কাভার হয়। তাহলে দেখা যাবে যে জেনেসিসে আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে যেই সব টপিক আপনি পারতেছেন না বা যেই সব টপিক আপনার জানা নাই, আপনি পরীক্ষার পরে সেই জিনিসটা আপনি আবার চেক করলেন এবং বেরি ল্যাব থেকে দেখে নিলেন। তাহলে কি হলো, আপনি একসাথেই আপনার টোটাল সিলেবাসে কি কি বাদ পড়েছে, কোন টপিক আপনি পড়েননি বা কোন টপিক আপনি কম পড়েছেন, আপনি কিন্তু জিনিসটা জেনে গেলেন। তো যেটা দেখা যাবে সেটা আপনার পড়াশোনাতে আপনার পড়াশোনা ফার্স্ট এবং বুস্ট আপ করতে সাহায্য করবে। তো এইভাবে যখন আগাবেন, তখন কিন্তু আপনি মিড টার্মে স্যারদের যেটা হচ্ছে এসবি এবং এসএকিউ, সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো রিপিট হয়, বারবার রিপিট হয়। তো জেনেসিসের যে ক্লাসগুলো আছে সেইখানে কিন্তু, এবং জেনেসিসের যে আমাদের এক্সাম ব্যাচ আছে, সেখানে কিন্তু আমরা ইম্পর্টেন্ট টপিক গুলো বিসিপিএস এর রেগুলার যে 6 মাস পর পর পরীক্ষা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একই টপিক থেকে প্রত্যেকটা সেশনে হয়তো পরপর 2 সেশনে আসতেছে, বা এক সেশনে আসছে, আরেক সেশনে আসে না, এর পরের সেশনে আসছে। তো মিড টার্মে কিন্তু কোশ্চিন প্রচুর রিপিট হয়। মিড টার্মে এসএকিউ পরীক্ষা এবং বিএ পরীক্ষা, এসবিএ পরীক্ষা, সিঙ্গেল বেস্ট অ্যান্সার যেটা, এবং শর্ট অ্যান্সার কোশ্চিন, এখানে কিন্তু প্রচুর কোশ্চিন রিপিট হয়। তো আপনারা যদি এক্সাম ব্যাচের সাথে না থাকেন, তাহলে কিন্তু এই কোন কোশ্চিন গুলো রিপিট হচ্ছে এবং কোন কোশ্চিন গুলো বিসিবিএস এর জন্য ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনারা জানবেন না। এবং যখন আপনারা এই কোশ্চিন গুলো, ইম্পর্টেন্ট টপিক গুলো জেনে যাবেন, ইম্পর্টেন্ট কোশ্চিন গুলো জেনে যাবেন, তখন কিন্তু আপনার ইম্পর্টেন্ট যে বিসিবিএস এর জন্য কোশ্চেন বা সিলেবাস,
সেগুলো কিন্তু আপনার রিভাইজ হয়ে যাচ্ছে। তো দিন শেষে আমি সবাইকে আমি সাজেস্ট করব যে আমার নিজের প্রিপারেশন, আমি যখন মিড টার্ম দিয়েছিলাম তখন দেখা যেত যে আমিও হয়তো সব সিলেবাস হয়তো শেষ করতে পারতাম না। আমার যে পরীক্ষার যে সিলেবাস আমি শেষ করতে পারতাম না, কিন্তু আমি যেটা করতাম যে আমি জেনেসিসে আসতাম, জেনেসিসে এসে আমি আহ, সেই পরীক্ষাগুলো দিতাম, এবং দিলে আমার যে লাভটা হতো, আমি দেখতাম যে আমার অনেকগুলো টপিক আমি পড়তে পারতেছি, এবং সেই টপিকগুলো যেগুলো আমি পারছি না সেগুলো আমি পরীক্ষা শেষে আমি জিনিসগুলো ক্রস চেক করে নিচ্ছি। তো তাতে যেটা হচ্ছে আমি আমাকে নিয়মিত আমি আপগ্রেড করতে পারতেছি। এবং এই প্রত্যেকটা এক্সাম শেষে আপনাদের কিন্তু আহ, এই এক্সামের কিন্তু সলভ ক্লাস নেওয়া হবে, এবং এই সলভ ক্লাস আপনার পুরো সিলেবাসটাকে, পুরো চ্যাপ্টারটাকে আপনাকে খুব সুন্দরভাবে কাভার করে যেহেতু কোশ্চেন করা হয়, সেহেতু আপনি দেখা যাবে যে সলভ ক্লাসটা করলে আপনার মোটামুটি সব ইম্পর্টেন্ট টপিক আপনার কাভার হয়ে যাচ্ছে। তো এই সলভ ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে সেই কোশ্চেন গুলো, কিভাবে কোশ্চেন করলে আপনি কোন অ্যাঙ্গেলে কোশ্চেন গুলো চিন্তা করবেন, কিভাবে লিখবেন, হ্যাঁ, ছোট সংক্ষিপ্ত উত্তর বা হচ্ছে রিজনিং, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সলভ ক্লাসগুলোতে বুঝতে পারবেন। তো আহ, এই যে এক্সাম যে ব্যাচটা, এখানে কিন্তু যেটা দেখা যায় যে মোটামুটি যারা আহ, এই এক্সাম ব্যাচে অনেকেই থাকেন যে হয়তো মিড টার্ম পরীক্ষা একবার দিয়েছেন, বা মিড টার্ম পরীক্ষা হচ্ছে আহ, এখনো দেন নাই। হ্যাঁ, তো এখানে সবাই দেখা যায় যে মিড টার্ম পরীক্ষার আগে নিজের প্রিপারেশনকে আপ টু ডেট করার জন্য এই এক্সাম ব্যাচটাতে আসেন। তো যারাই আসবেন সেটা হচ্ছে যেটা চেষ্টা করবেন যে নিজের 100% ডেডিকেশন দিয়ে আপনার পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন, এবং হচ্ছে এবং পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এবং তাতে যেটা হবে যে আপনারা নিজের প্রিপারেশনকে সুন্দরভাবে আপনারা আপ টু ডেট করতে পারবেন। এবং আমি যেটা বলবো, আহ, আহ, এই আপনার শুধুমাত্র পড়াশোনা করে, শুধুমাত্র পড়াশোনা করে আপনি মিড টার্ম পরীক্ষায় ভালো করা আহ, আহ, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না শুধুমাত্র পড়াশোনা করে। আপনি যদি পড়াশোনার পাশাপাশি পরীক্ষা দেন, তাহলে যেটা হবে আপনার দীর্ঘদিন যে পরীক্ষার খাতায় লেখার অভ্যাস, দীর্ঘদিন আপনার পরীক্ষার খাতায় চিন্তা করে এসবিএ দাগানো, এটা আমাদের অনেক দিন আমরা ট্রেনিং পিরিয়ডে এই পরীক্ষাগুলো দেওয়া হয় না। তাতে যেটা হয় আমাদের ব্রেন স্টর্মিংটা হয় না, আমাদের লেখার একটা জড়তা কাজ করে। তো দিন শেষে আপনি যেই পরীক্ষাটা লিখে দিবেন, সেই পরীক্ষাটা আপনি কিন্তু লিখেই আপনার পরীক্ষার হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো পরীক্ষার হলে আপনি যেভাবে পরীক্ষা দিবেন, আপনি সেই প্রিপারেশনটা আপনার পরীক্ষার আগে আপনাকে সেভাবেই নেওয়া উচিত। এবং আহ, আপনি আহ, যখন এই কমপ্লিট যখন প্রিপারেশনটা জেএসএসসির সাথে নিবেন, তখন দেখবেন যে আহ, যারা মিড টার্ম পরীক্ষা জানুয়ারিতে দিয়েছে তাদের কাছ থেকেও যদি আপনারা জানেন যে জেনেসিসে আমরা যে কোশ্চেন গুলো করি, বা জেনেসিসে আমরা যে ইম্পর্টেন্ট টপিক গুলো অ্যানালাইসিস করে কোশ্চেন গুলো সাজাই, দেখবেন যে মিড টার্ম পরীক্ষায় আপনি মনে করবেন যে আপনি জেনেসিসেই পরীক্ষা দিচ্ছেন, এবং আপনি কনফিডেন্ট থাকবেন যে না, আমি আমি আমার পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হবে। তো কাজেই আপনি যতটা কনফিডেন্ট থাকবেন মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে, সেই সেই কনফিডেন্সটা আপনার আসবে আপনি কিভাবে আপনি প্রিপারেশন নিচ্ছেন। তো কাজেই মিড টার্ম প্রিপারেশনের ক্ষেত্রে আপনার এক্সাম ব্যাচের ইম্পর্টেন্স কিন্তু আহ, কোনোভাবেই কম কম না। তো সংক্ষেপে আমি এটাই বললাম যে মিড টার্ম পরীক্ষা আপনার কতটা গুরুত্ব, মানে মিড টার্ম পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে আপনার এক্সাম দেওয়া এবং এসবিএ পরীক্ষাগুলো দেওয়া সেটা কতটা ইম্পর্টেন্ট। এবং আমাদের যে এক্সাম যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু পরীক্ষাগুলো তিনটা ভাগে ভাগ করা থাকে। যেমন আপনার ইনিশিয়ালি থাকবে আপনার এসবিএ, প্রত্যেকটা উইকলি এক্সাম, রিভিউ মডেল টেস্ট এবং মক টেস্ট, প্রত্যেকটা এক্সামেই আপনাদের এসবিএ থাকবে, এসবিএ এর সাথে এসএকিউ থাকবে, এবং সেই সাথে অসপি এবং অস্কি। কাজেই আপনি কিন্তু একটা এক্সাম ব্যাচে এনরোলড হয়ে আপনি কিন্তু তিনটা ভাগেই আপনার প্রিপারেশনটা নিতে পারছেন। এবং যারা মনে করছেন যে আপনার মিড টার্মে প্রিপারেশন হয়ে গেছে, জাস্ট আমার পরীক্ষার আগে আমার ব্রেন স্টর্মিং এর প্রয়োজন আছে বা এক্সাম দেওয়ার প্রয়োজন আছে, তারা অবশ্যই অবশ্যই এই ব্যাচে এনরোল হবেন।
এবং অনেকেই আছেন যে মিড টার্ম পরীক্ষা হয়তো একবার দিয়েছেন, কোনো কারণে খারাপ হয়েছে, তারাও যেটা চেষ্টা করবেন যে যে আমি পরীক্ষার সাথে বা পড়াশোনার সাথে একটু অ্যাটাচ থাকি, সেই জন্য অবশ্যই এক্সাম ব্যাচে এনরোল থাকবেন। আর এক্সাম ব্যাচ ছাড়াও আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো টপিক সম্পর্কে আপনাদের মতামত, হ্যাঁ, আপনি কিন্তু মেন্টরদের সাথে সলভ ক্লাসেও কিন্তু জিনিসগুলো আমাদের জানাতে পারবেন, বা আপনার যে কোনো সমস্যা জেনেসিসে জানালে আমরা কিন্তু সেই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো সংক্ষেপে এটাই হচ্ছে এক্সাম ব্যাচ, এবং এটার যে গুরুত্ব সেটা আমি আলোচনা করলাম। এবং এটা করলে আপনার আহ, এর আগে আপনি যাই পড়াশোনা করেন না কেন, এক্সাম ব্যাচে আপনি প্রিপেয়ার্ড হওয়ার পরে আপনার কনফিডেন্স লেভেলটা অন্যদের থেকে অনেক অনেক বেশি থাকবে। তো আপনি কতটুকু জানেন বা কতটুকু আপনি আগাচ্ছেন, সেইটার সাথে সাথে আপনার পরীক্ষার যে ধরন, সেই ধরনটার সাথে অ্যাকাস্টমড হওয়ার প্রয়োজনীয়তা আছে। তো সংক্ষেপে এটাই আহ, আমি এক্সাম ব্যাচের ইম্পর্টেন্স সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমিনী ভাইয়াকে এত সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে এক্সাম ব্যাচের যে গুরুত্বটা সেটা বুঝিয়ে বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। আর আমি আরেকটা জিনিস অবশ্যই ভাইয়ের কথাটা মার্ক করে দিতে চাই, যে আপনি পড়া কমপ্লিট হোক বা না হোক, আপনি এক্সামে অবশ্যই অ্যাটেন্ড করবেন। আপনি এক্সাম ব্যাচে থাকলে আপনি অবশ্যই এক্সাম অ্যাটেন্ড করবেন, আপনার পড়া শেষ হোক বা না হোক, কারণ এটাই আপনার পরবর্তীতে আপনার কনফিডেন্স বুস্ট আপ করবে। তা আমরা পরবর্তীতে ফিলিং শেয়ারিং এর জন্য চলে যাচ্ছি সুমাইয়া জ্যোতি আপুর কাছে। শুনবো আপুর সাফল্যের গল্প, আপু কিভাবে এই মিড টার্মের জার্নিটা অতিক্রম করলেন এবং কিভাবে জেনেসিস তাকে হেল্প করেছিল এই জার্নিটাতে। চলে যাচ্ছে আপুর কাছে। আপু কি শুনতে পাচ্ছেন? আপু কি শোনা যাচ্ছে? আপু অডিওটা অন করতে হবে। জি আপু শোনা যাচ্ছে? হ্যাঁ আপু শোনা যাচ্ছে। একটু প্রবলেম হচ্ছিল আপু এই জন্য। আচ্ছা সমস্যা না আপু। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আপু? জি জি আপু শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো ভাইয়ার কথা তো অনেক শুনলাম। ভাইয়া তো এক্সাম ব্যাচ সম্পর্কে সবকিছু ডিটেলস বলে দিয়েছে। তো আমি যেটা বলবো যে আসলে আমি তো এবার জানুয়ারিতে ফার্স্ট টাইম অ্যাপিয়ার করেছিলাম সার্জারি মিড টার্মে। তো আমার এক্সপিরিয়েন্স যেটা বলি যে হঠাৎ করে যেটা মানে আমি মিড টার্ম দেওয়ার জন্য ডিসিশন নেই, দেন আমার কাছে ফার্স্ট টাইম মনে হয়েছে জেনেসিস আমার জন্য একটা সাপোর্টিভ ওয়ে হবে, যে আমি যেন আমার প্রিপারেশনটা নিতে পারি। এটার জন্য আমি সবসময় আমি আমার পার্ট ওয়ান থেকে শুরু করে আমার যে কোনো এক্সামের সময় আমি সবসময় জেনেসিসেরই হেল্প নিয়েছি। যে আমার কাছে মনে হয়েছে যে জেনেসিসের যে স্ট্রাকচার, কোচিং এর যে প্যাটার্ন প্লাস ক্লাস সবকিছু মানে আমাদেরকে অনেক বেশি হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে। আর মিড টার্মের ক্ষেত্রে তো হিউজ একটা সিলেবাস, বেলি ল্যাব সম্পূর্ণ পড়তে হয়। তো সেইটার ক্ষেত্রে যে আসলে সম্পূর্ণ পড়তে হলে অনেক কিছু আছে আমাদের যেটা পড়তে হয় না, আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো। তো জেনেসিসের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রত্যেকটা লেকচার এত গুছানো এবং প্রত্যেকটা জায়গা দাগায় দেওয়া হয়েছে আমাদেরকে। তো এটা অনেক বেশি হেল্প করছে। এবং প্লাস পরীক্ষার আগে যখন আমরা রিভিশন দেই, রিভিশনের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট জিনিসগুলা আমরা জাস্ট টাচ করে গেছি জাস্ট বইটা দাগানো থাকার কারণে। বইটা দাগানো না থাকলে এত বড় একটা বেলি লাভ হিউজ সাথে ডিকোডিং থেকেও আমাদের অনেক কিছু পড়া লাগে। তো এটা আসলে কভার করা সম্ভব হয় না। এন্ড দেন যে এক্সামের কথাটা বলবো, যে মিড টার্মে আসার পর আমরা অনেক দিন ধরেই এমসিকিউ বা এসবি দিয়ে আসি, স্পেশালি পার্ট ওয়ানে। রিটেনটা একটা আমার কাছে অনেক ভীতিকর একটা ছিল, যে এসবিএ বা এমসিকিউ এসবিএ এর থেকে আমার কাছে রিটেনটা অনেক বেশি আমার কাছে টাফ মনে হয়েছে। তো রিটেনের প্র্যাকটিস যেটা আমাদের লেখার প্র্যাকটিসটা চলে গেছে, মানে লাস্ট অনেক বছর ধরেই মোটামুটি আমাদের লেখার প্র্যাকটিস থাকে না। তো লেখার প্র্যাকটিসটা আসলে ফিরিয়ে আনা, এবং যে এক্সাম গুলা ছিল, আমি যে ব্যাচে ছিলাম আমি লং লং ব্যাচে ছিলাম।
তো এক্সাম গুলো যেটা যে দেওয়ার জন্য যেটা হয়েছে কি সবকিছুই তো আমি দেখা যাচ্ছে ওখানে যে প্রতিষ্ঠানে যে আমি এক্সাম কখনো দিতে পারি না আসলে আমি ঢাকার বাইরে থাকার কারণে। তো সবকিছুই জেনেসিস টাইম টু টাইম আমাকে এখানে কুরিয়ারে দিয়ে দিচ্ছে, এবং এক্সাম আমি এখানে রুমে বসে এক্সাম দিয়েছি এবং সেগুলো ইভালুয়েশন করিয়েছি। তো এটা অনেক বেশি হেল্প করছে যে নিজেকে জাজ করতে পারছে, প্লাস লেখার প্র্যাকটিসটা। এবং এই যে কোশ্চেন এবং ইভালুয়েশন এবং অ্যান্সার গুলাও জেনেসিস থেকে যেগুলো দেওয়া হয়েছে খুব গুছানো অ্যান্সার, যখন রিটেনের কোশ্চেনের অ্যান্সার গুলা দেওয়া হতো। তো যখন তখন আমি নিজের আসলে যেই ল্যাকিংসটা এটা বুঝতে পারতাম। তো এক্সাম ব্যাচ এখন যেটা হচ্ছে যে এক্সাম ব্যাচের যেটা যে এক্সাম দেওয়াটা গুরুত্বপূর্ণ। এক তো আমাদের বেলেলা দাগায় পড়তেই হবে, এবং সেই সাথে যে আসলে পড়া কতটুকু হচ্ছে সেটার জন্য আমাদেরকে এক্সাম দেওয়াটা অনেক বেশি জরুরি। এক্সাম দিতে না পারলে আর যেই মেন্টর ভাইয়ারা আছেন, ভাইয়া আপু যারা ছিলেন, ওনারা এত সুন্দর করে সবকিছু আসলে আমাদেরকে পড়িয়েছেন। হয়তো লাইভ ক্লাস করতে পারি না বেশিরভাগ সময়, রেকর্ডেড ক্লাস করেছে, কিন্তু মানে কখনো আসলে মনে হয় না যে রেকর্ডেড ক্লাস করতেছে, একটা কোনো কিছু হয়তো আমার জানার দরকার ছিল আমি জানতে পারলাম না, এরকম মনে হয় না। যে লাইভ ক্লাস অ্যাটেন্ড না করার পরেও যে ওনারা সবকিছু আসলে এত ভালো করে কাভার করে দিয়েছেন। তো এখন যারা আসলে মানে এক্সাম ব্যাচে আসবেন বা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছেন, তো আমরা বলবো যে জেনেসিস এর সাথে স্টিক থাকার জন্য, যে যেভাবে এক্সাম নেওয়া হচ্ছে যে টাইম টু টাইম এক্সাম দেওয়া, অ্যান্ড জেনেসিস কে ফলো করা। ফলো করলে আই থিঙ্ক ইনশাল্লাহ এক্সাম পার হয়ে যাবে। এবং যদি মানে ফলো না করা হয় আসলে নিজেই বিপদে পড়তে হয়। যেটা যে টাইম টু টাইম দেখা যায় আমি যখন একটু ফলো করতে পারি না, পরে ওইটা কাভার করা আসলে খুবই টাফ হয়ে যায়, যে এত এক্সাম জমে যায় তখন ওইটা রীতিমতো আর সবাই আসলে তো এখন আমরা আহ, যেহেতু ট্রেনিং এ আছি, ফুল টাইম একটা জব এটা। তো ট্রেনিং পার করে পড়াশোনার জন্য সময় বের বের করাটা সো টাফ। তো এটার জন্য যে জেনেসিস যখন টাইম টু টাইম এক্সাম নিতেছে ওই টাইমটা আসলে বের হয়ে যায়, কিন্তু এই এক্সামটা না থাকলে হয়তো পড়াও হয় না, পড়াটাও হয় না আমাদের। তো পড়াটা হোক আর না হোক, এক্সাম দিলে অ্যাটলিস্ট এক্সামে যেই কোশ্চেন গুলা পড়া হচ্ছে ওইটাও মোর দ্যান এনাফ। অ্যান্ড আচ্ছা। আমি যেই আমার এক্সাম এক্সপিরিয়েন্সের কথা বলবো, যে এক্সামে দেওয়ার সময় মিড টার্মে যেরকম শুনেছি প্রিভিয়াস কোশ্চেন আমি যখন সলভ করছি, রিসেন্ট কোশ্চেন যেটা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে অনেকটাই, এবং টাফ হচ্ছে। আমি যেটা বলবো যে আগের কোশ্চেন প্যাটার্নের থেকে এখন যেটা কোশ্চেন প্যাটার্ন টাফ হচ্ছে। তো যদি রেগুলারিটি মেনটেন না করা হয়, এক্সাম না দেওয়া হয়, বেলি লাফটা পড়া না হয়, তো এই কোশ্চেন গুলা অ্যান্সার করাটা টাফ হবে সবার জন্য। প্লাস অসপি অ্যান্ড অস্কিতে আম, যেটা টিচাররা, আমি যেটা বলবো যে টিচাররা অনেক হেল্পফুল এখানে। হেল্পফুল যেন যে ওনারা চাই যে মানে আমরা পারি। একটু হয়তো অনেক সময় যদি কিছু হয়তো টেনশনে কিছু মিস হয়ে যায়, আমরা মিস করে ফেলি, তো তখন দেখা যাচ্ছে অস্পি অস্কিতে যেটা হয় যে ওনারা একটু আমাদেরকে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করে, যে যেন আমরা ক্যাচ করতে পারি। কিন্তু আসলে যদি পড়া না থাকে বা কোনো কিছু, ওইটা আসলে ক্যাচ করাটা টাফ হবে, যে ওনাদের হিন্টসটাও হয়তো আমরা ধরতে পারবো না। বিসিপিএস এর যেই মানে এক্সাম প্যাটার্ন বা এটাই একটু প্রেশারের মধ্যে থাকতে হয়, বাট আসলে এক্সামটা পার হয়ে যায়, বা এক্সামটা আমরা আহ, যেটা যদি প্রিপারেশন ভালো থাকে ইনশাল্লাহ, প্রিপারেশন থাকলে পাস হয়ে যাবে মিড টার্ম। কিন্তু পড়তে হবে আসলে বেলি লাফটা, আমার কাছে যেটা মনে হয়েছে বেলি লাফটা মিড টার্ম দেওয়ার জন্য বেলি লাফটা যেভাবে পড়া হয় এটা হয়তো পার্ট ওয়ানেও এত ভালো করে আমরা বেলি লাফটা এত ভালো করে পড়ি না, মিড টার্মের জন্য যেভাবে পড়তে, এবং আসলে পড়তে হয়, না পড়লে বেলি লাফ না পড়লে মিড টার্ম ক্লিয়ার করা পসিবল না। এবং বেলি লাফ পড়ার ওয়ে আমি যেটা আগেও বললাম যে জেনেসিস যত সুন্দর করে দাগিয়ে দিয়েছে, কোনো কিছু অ্যাটলিস্ট বেলি লাফ থেকে যেখানে আসছে মিস হয় না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপুকে, আপুর ফিলিংস শেয়ার করার জন্য, এত সুন্দর করে সব ইলাবোরেট করে বলার জন্য। এখন আমরা চলে যাব আমাদের গেস্ট ডক্টর ফারজানা ইয়াসমিন আপুর কাছে। আপু আমাদেরকে এই এক্সাম ব্যাচ সম্পর্কে বলবেন, আমাদের কাছে আরো ডিটেলসে সবকিছু বলার চেষ্টা করবেন। এবং আপুর কাছে আরো একটি কোয়ারি থাকবে যে এখন বিসিপিএস এর যে কোশ্চেন প্যাটার্ন, এটা কিভাবে আমাদের জেনেসিস সেটা কিভাবে ফলো করছে, বা এই ব্যাপারে কি ধরনের এক্সাম ব্যাচে কি উপকারিতা থাকবে সেই সম্পর্কে আমরা আপুর কাছে একটু জানবো। আমরা চলে যাব আপুর কাছে। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। আমি একটু বাইরে আছি, খুবই দুঃখিত, এই জন্য একটু ভিডিওটা অফ রাখছি। প্রবলেম হবে? না না আপু, শোনা যাচ্ছে, কথা শোনা আচ্ছা, যাচ্ছে, অসুবিধা থ্যাংক ইউ, নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, সাদিয়া আপু, অসংখ্য ধন্যবাদ। আমি শুনলাম মাসাল্লাহ মোটামুটি সব কভার হয়ে গেছে। এখন শুধু আমরা যেটা বলবো যে আমাদের স্কেডিউলটা বা আমাদের ওভারঅল ব্যাচটাতে আমাদের প্ল্যানিং কি থাকছে। এবং আপু যেটা বলেছেন যে বিসিপিএস এ আমাদের যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমি এখন বারবার এই কথাটা বলি যে বিসিপিএস কিন্তু মিড টার্মের জন্য, মিড টার্ম এখনো বিসিপিএস এ ফ্লারিশিং, সুতরাং জেনেসিসেও এখনো এটা আমরা বিসিপিএস এর সাথে আমাদের নিজেদের স্টাইলটাকে, আমাদের সিস্টেমটাকে আমরা আপগ্রেডেড করছি। এটা আমি সবসময় বলি, আজকেও বলছি, এবং আপনার কোয়েশ্চেনটাই আমি ফার্স্ট আনসার দিব যে আমাদের যেহেতু কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অস্পিও চেঞ্জ হচ্ছে। তো আমরা যখন প্রিভিয়াস সেশনটাকে বেসিক্যালি আমরা ইভালুয়েট করি, আগের সেশনস এর কোয়েশ্চেন তো সবসময় আমাদের সাথে থাকছে, বাট ইমিডিয়েট যে এক্সামটা হয়ে যায় সেটাকে আমরা বেসিস করে, সেটার উপর স্টাডি করে, আমরা সব মেন্টররা মিলে কিন্তু একসাথে বসে এমনকি আপনারা যে এক্সাম দিবেন ইনশাআল্লাহ, ওই এক্সামের প্যাটার্নেও দেখবেন যে ইনশাআল্লাহ এই ইমিডিয়েট যে এক্সামটা হয়ে গেল বিসিপিএস এ, ওটার কিন্তু একটা গ্ল্যান্স আপনারা ওখানে পাবেন। অর্থাৎ আমরা ওটাকে কেন্দ্র করে, ওটা সেন্টার করেই যে কিভাবে পরীক্ষা এখন হচ্ছে, কি কি চেঞ্জ আসলো, ওগুলোতে আমাদের ফোকাস কম ছিল কিনা, এগুলো কিন্তু আমরা সব মেন্টররা বসে অ্যানালাইসিস করি এবং পরবর্তী কোয়েশ্চেন গুলো ইনশাল্লাহ ওই ধাঁচে আমরা করব। এবং এই উপকারটা ইনশাল্লাহ ওনারা পাবেন, যাতে করে আমরা জেনেসিস এর ক্ষেত্রে সবসময় বলি যে আমি নিজেও স্টুডেন্ট জেনেসিসে ছিলাম, তো মিড টার্মে পার্ট টু তে, তো এই জন্য বলি যে জেনেসিস ইজ প্রিপেয়ারিং আস ফর দি ওয়ার্স্ট এবং হোপ ফর দি বেস্ট। তো আমরা সবচেয়ে খারাপ কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষা দিয়ে জেনেসিসে অভ্যাসটা করে ফেলি। ইনশাল্লাহ সবাই আপনারাও করতে পারবেন এই অভ্যাসটা। কোয়েশ্চেন ওরকমই হবে, আপনাদের প্রিপারেশনের অনুযায়ী আপনারা আনসার করতে পারবেন। আর কিছু মনে হবে যে না, এই কোয়েশ্চেনটা হয়তো বা আমি পারছি না, এত কঠিন কোয়েশ্চেন, তাহলে তো আমি টপিকটাই পড়িনি। এই জন্য আমি এটা আগে বলে নিচ্ছি, হতাশ হবার কিছু নেই। কোয়েশ্চেনটা যখন কঠিন মনে হবে তখন মনে করবে যে না, এই কঠিন কোয়েশ্চেন আমি পরীক্ষা যদি জেনে দিতে পারি, ইনশাআল্লাহ বিসিবিসি অনেক খারাপ কোয়েশ্চেন আসলেও, অনেক চেঞ্জড প্যাটার্ন থাকলেও আমি ইনশাআল্লাহ আনসার করে আসতে পারবো। এবং তখন আপনারা যেহেতু যদি চেঞ্জ পান, কোনো কোয়েশ্চেন কমন না পড়ে, সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে, ভাইয়া আপনারা সবাই খুব সুন্দর বলেছেন, তো আমি একটা রিকোয়েস্ট করবো যে সাথে সাথে গিয়ে নতুন টপিক শুরু করার আগে এই টপিকটা নিয়ে একটু অ্যানালাইসিস করবে নিজের, যে আমি এই জিনিসটা আনসার করতে পারিনি অথবা এটা আমার ভালো হয়নি, বইয়ে সুন্দর করে দাগিয়ে চলবে। এবং আরেকটা রিকোয়েস্ট আমি প্ল্যানটা শেয়ার করার আগে বলি, যে বইটাকে রেডি করে ফেলবো কাইন্ডলি। আমরা যেন বেইলিয়ান লাভ, একটাই তো আমাদের মেইন ফোকাস, বেইলিয়ান লাভ 28 এডিশনটাকে আমরা যেন একদম প্রিপেয়ার করে ফেলি, লিখে ফেলি। সাথে সাথে যেমন একটা চ্যাপ্টার যখন পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, আপনাদের টোটাল টপিক ওয়াইজ এক্সাম হবে এই এক্সাম ব্যাচে ইনশাল্লাহ। তাহলে প্রতিটা টপিকের যখন আপনারা ইনশাল্লাহ প্রিপারেশন নেবেন, বইয়ের সাথে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো কাইন্ডলি সলভ করে ফেলবেন। যে একটা আমি টপিক পড়ছি, একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম আমি পড়ছি, ওখান থেকে প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটাতে কি কি কোয়েশ্চেন এসেছে সাথে সাথে সলভ করে পাশে, ওই টপিকের পাশে, যেমন সাপোজ টেনশন নিউমোথোরাক্স থেকে কোয়েশ্চেন এসেছে এই সালে, টেনশন নিউমোথোরাক্সের পাশে ইয়ারগুলো লিখে রাখি। এটা অস্পির জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এবং রিটেনে এই ইয়ারে এই সেশনে এসেছে। এটা আপনার জন্য অনেক হেল্প করবে যখন আপনি ফাইনাল একটা রিভিশনে যাবেন লাস্ট মান্থে ইনশাআল্লাহ। তো আমাদের টোটাল কিন্তু 17টা এক্সাম থাকবে টপিক ওয়াইজ। এই 17টা এক্সামের পরে আমিনি ভাই একবার মেনশন করেছেন যে আমাদের কিন্তু টোটাল 3 বারে জেনেসিসি এভাবে রিটেনটা তৈরি করে ফেলেছে স্কেজুলটা। তারপর 3 বার এখানে এটা জেনেসিসির সাথে থাকলে আপনার 3 বার রিভিশন হয়ে যাবে পুরো বেইলিয়ান লাভ ইনশাআল্লাহ। এবং সাইমালটেনিয়াস প্রিপারেশন, এটা নিয়েও কথা হয়েছে, কারণ আপনাদের প্রতিটা টপিকই এক্সামেই কিন্তু 3টা পার্টে আমরা কোয়েশ্চেন করি, অসপি, এসবিএ আর এমসিকিউ। সুতরাং এই টপিকের এক্সাম যখন আপনি দিলেন তখন আপনার একবার কিন্তু পুরো বেইলিয়ান লাভটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের ব্যাচটা থাকবে রবিবার আর বুধবার, সানডে ওয়েডনেসডে, এই 2 দিন আপনাদের পরীক্ষা থাকবে। স্কেডিউলটা যে যাদের ভর্তি হয়েছেন তাদের কিন্তু একটা আইডি দেওয়া হবে, আইডি পাসপোর্ট থাকবে আপনার, ওখানে ঢুকে আপনার প্রোফাইলে, আপনার নিজস্ব প্রোফাইলে আপনি স্কেডিউলটা দেখতে পারবেন। এবং ওই স্কেডিউল ধরে যদি আপনি পড়েন ইনশাআল্লাহ আপনার কিন্তু মানে সুন্দর মতো 3 বার আপনার ইনশাআল্লাহ বইটা পুরো বইটা রিভিশন করা হবে। তো 17টা টপিক ওয়াইজ এক্সাম সানডে ওয়েডনেসডে করে হবে, এবং 3টা থেকে 3:30টার মধ্যে ইনশাআল্লাহ এক্সাম টাইমটা থাকবে, বেশি চেঞ্জ হবে না। এবং এক্সাম দেওয়ার পরই আপনারা ওই এক্সামের সলভটা পেয়ে যাবেন, আপনাদের রেকর্ডে একটা সলভ ক্লাস থাকবে।
ওই সলভ ক্লাসটা আপনারা আমি রিকোয়েস্ট করবো সবাই যেন আপনারা এক্সাম দেন প্লিজ, কারণ এক্সাম দিলে সব অনেক ইম্পর্টেন্ট কথা আপনারা বলেছেন, ভাইয়া বলেছেন যে এক্সাম দিলে, এটা আমি নতুন করে বলবো না, খালি একটা কথাই বলবো যে আপনার কনফিডেন্টলি ওখানে পরীক্ষা দেওয়ার জন্য এবং নিজের যে মানে গ্যাপ গুলো এটা জানার জন্য এক্সামের কোনো বিকল্প নেই, এবং অনেক গুছিয়ে সুন্দর করে পয়েন্ট আকারে বেশি মার্ক তোলার জন্য। কারণ এসবিএ কিন্তু আসলে প্রেডিক্ট করা ডিফিকাল্ট, বেলি অ্যান্ড লাভ থেকেই আসে, কিন্তু কিভাবে ঘুরিয়ে আসে এটা কিন্তু প্রেডিক্ট করা ডিফিকাল্ট। হয়তো বা আমাদের ব্রেন ওভাবে খেলে না পরীক্ষার হলে, আচ্ছা কিভাবে এসেছে, আল্লাহ বেলি লাভ থেকে তুলে দিয়েছে কিন্তু আমি তো এটা বুঝতে পারিনি, এরকম কিন্তু অনেকেই এবারেও বলেছে দু একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে। অর্থাৎ বেলিয়ান এসবিএ আমাদের বেলিয়ান লাভ পড়লে এসবিএ টেনশন আমরা আনসার করতে পারবো, কিন্তু যেহেতু প্যাটার্ন ইজ চেঞ্জিং আমাদের প্রিপারেশনটা থাকবে এসবি এসিকিউ মিলিয়ে তো পাস, আমাদের এসিকিউটা যেন খুব ভালো হয়। তাহলে কোনো কারণে যদি আল্লাহ মাফ করুক আমাদের এসবিআইটা একটু খারাপ হয়, বেসিকিউতে আমরা যদি ভালো মার্ক তুলতে পারি, জাস্ট লেখার আর্টের উপরে ডিপেন্ড করে মার্কটা, নলেজের সাথে সাথে, তো তাহলে কিন্তু পাসটা খুব ইজি হয়ে যাবে, রিটার্নটা উচ্চারণ সহজ হবে ইনশাল্লাহ। তো এই কারণে আমি রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি প্লিজ আপনারা এক্সাম দিবেন, কারণ আমাদের অনলাইন অফলাইন দুটো পথ কিন্তু খোলা আছে। অর্থাৎ আমি সেন্টারে আসতে পারছি না, আমি ঢাকার বাইরে আছি অথবা আমি ব্যস্ত, আপনি অনলাইনে পরীক্ষা দিন। কিভাবে সেটা আমরা পরীক্ষা দিই, আমরা এক্সাম কোয়েশ্চেনটা আপনাদের আপলোড করে দেওয়া হবে আপনাদের গ্রুপে, সেটা হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ, সেটা আপনাদের জানানো হবে। ওই গ্রুপ থেকে কোয়েশ্চেন নিয়ে আপনারা এক্সাম দিবেন, আপনাদের আমাদের খাতাও কিন্তু পাঠানো হয়, মানে সাদা খাতা পাঠানো হয় আপনাদের কুরিয়ার করে, ওটা আপনারা এক্সাম দিতে পারেন। এক্সাম দিয়ে ওইটার ছবি তুলবেন, ছবি তুলে আপনারা একটা পিডিএফ বানাবেন, পিডিএফ বানিয়ে জেনেসিস আপনাকে একটা মেইল আইডি দিবে, ওই অ্যাড্রেসে আপনি প্রোভাইড করবেন, সেন্ড করে দিবেন, তখন সেটা প্রিন্ট আউট করে মেন্টরকে দেওয়া হবে, মেন্টররা চেক করে সেটা আবার আপনাদেরকে জানানো হবে, সেটা ছবি তুলে তা আপনাদেরকে খাতাটায় পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং আমাদের এই সিস্টেম গুলো জাস্ট করা এই জন্য যে আমাদের এই হেক্টিক যে স্কেজুল এটার মধ্যেও যেন আমরা এক্সামটা দিতে পারি, এবং এটা তো এক্সাম ব্যাচ, সুতরাং এক্সাম ইনশাল্লাহ আশা করছি সবাই দিবেন। শুধু কোয়েশ্চেন সলভ করে শুধু সলভ যতটুকু না উপকার পাবেন, একটা এক্সাম দিতে গিয়ে যখন আপনি আটকাচ্ছেন যে একটা টপিকে আমি সেপসিস 6 আমি 3টা জিনিস জানি, কিন্তু দেখতে গিয়ে মনে হচ্ছে 3 নম্বর পয়েন্ট আমার মনে পড়ছে না, তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা আমাকে ভালো করে নোটিস করতে হবে। তো ইনশাআল্লাহ আশা করছি আপনারা সবাই এক্সামটা দিবেন, এবং আমাদের এই একবার তো রিভিশন হলো 17টা এক্সাম দেওয়ার পরে আমাদের থাকবে মডেল 4টা মডেল এক্সাম থাকবে আপনাদের, তার মধ্যে থাকবে 2টা সিঙ্গেল বেস আনসার আর 2টা মডেল এক্সাম থাকবে হলো এসএকিউ এর উপরে। পুরো বইটাকে আমরা একবারে 17টা এক্সামের মাধ্যমে শেষ করার পরে আমরা 2 ভাগ করব, ইকুয়াল হাফ করে। আমরা ফার্স্ট হাফের উপর এসিকিউ এসবি এই হলো মডেল 1 মডেল 2, সেকেন্ড হাফের উপরে আমরা এসিকিউ এসবি মডেল 3 মডেল 4 ইনশাআল্লাহ হবে। অর্থাৎ আমাদের সেকেন্ড টার্ম কিন্তু লেভেল রিভিশনটা হলো ইনশাআল্লাহ হবে। এবং আমাদের যেটা লাস্টে ফাইনাল আপনারা দিবেন মডেলের পরে মক এক্সাম, দুইটা পুরা সিলেবাসের উপর হোল এলিয়ান ল্যাবের উপরে আপনাদের একটু থাকবে এসবিএ ডিসিপ্লিন স্টাইলে, এবং একটু থাকবে এক্সাম এসএকিউ, এই টোটাল 2টা মক এক্সাম ইনশাআল্লাহ আপনারা দিবেন। অর্থাৎ আমাদের থার্ড ইনশাআল্লাহ এলিয়ান ল্যাবটাকে রিভিশন দেওয়া পসিবল হবে। এবং লাস্টে আপনাদের এক্সামের আগে একটা লাস্ট আওয়ার ডিসকাশন, যেটা আমরা বলি যে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা একটু আলোচনা করে দিব, যেটা মনে হচ্ছে যে না আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অথবা আপনাদের জন্য ইনশাল্লাহ ইম্পর্টেন্ট হবে জুন 26 ইনশাল্লাহ। এবং আর যেটা বলছি যে আপনাদের মোটামুটি মোটামুটি সবই কভার করেছে, যে ব্যাচটা নিয়ে বলেছি রেকর্ডেড সলভ ক্লাস থাকবে, রেকর্ডেড সলভ ক্লাসটা আমরা তখনই শুনবো এক্সাম দেওয়ার পরে, টাইমলি আমরা আগে যেন না শুনিনি, আমরা এক্সাম দেওয়ার পরে শুনবো, এবং প্রতিটা কোয়েশ্চেন সলভ করবে। টপিক গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জেনেসিস যখন আমরা কোয়েশ্চেন করি তখন ওই টপিক থেকে কোয়েশ্চেন করি, যে কোয়েশ্চেন টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট, এবং কিছু কঠিন কোয়েশ্চেন করা হয় জাস্ট মেন্টাল প্রিপারেশনের জন্য, যে একটা আমি প্রিপেয়ার না কিন্তু আমি আনসার করে এসেছি। সুতরাং দুটা জিনিস মাথায় রেখে আমরা কোয়েশ্চেনটা প্রিপেয়ার করি, কোয়েশ্চেনটা রেডি করি, এটার পিছনে আমরা অনেক এফোর্ট দিই, এবং আপনাদের এফোর্ট আমরা মানে আমাদের আটমোস্ট প্রায়োরিটি আমরা চাচ্ছি যে আপনারা ইনশাল্লাহ এখানে ফুল ফ্লেজড এফোর্ট দেন, একবার ইনশাল্লাহ সবাই পার হন। এখানে একটু ভাগ আছে, এক্সাম ব্যাচে অনেকে হয়তো জাস্ট নিজের প্রিপারেশন ছাড়াই জন্য পরীক্ষা দিবেন, অনেকে আছে যে হয়তো রিটেনটা একটু খারাপ হয়ে গেল গতবার, এবার একটু রিটেনের জন্য পরীক্ষা দিবেন, এরকম ডিভিশন কিছু থাকবে। But যেভাবেই হয় আমাদের পার হতে হবে মিত্র, যে ডিভিশনে থাকবে না কেন, সুতরাং পরীক্ষা যেন আমরা ইনশাল্লাহ অ্যাপিয়ার করি। এবং কোনো কনফিউশন থাকলে যেহেতু রেকর্ডেড সলভটা থাকছে,
কোনো প্রবলেমও যদি থাকে আমাদের সাথে মেন্টরদের সাথে যে কারোর সাথে মনে করছেন যে আমার তার সাথে কথা বলতে হবে, আমি মোস্ট ওয়েলকাম। আমরা সব মেন্টর আপনাদের সাথে হেল্প করবো ইনশাল্লাহ 24/7 সাপোর্ট সার্ভিস দিবে। সুতরাং আশা করছি ইনশাল্লাহ আপনাদের জন্য একটা স্মুথ একটা ব্যাচ আপনারা কন্টিনিউ করতে পারবেন, যদি আপনাদের সিনসিয়ারিটি আমাদের কাম্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপু, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ফারজানা আপুকে এত সুন্দর করে এক্সাম ব্যাচের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার জন্য। তাহলে আমরা এই সেশন থেকে মোটামুটি বুঝতে পারলাম যে আপনার একটা এক্সামের প্রিপারেশন কখনোই কমপ্লিট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি একটা এক্সাম দিবেন, সেই এক্সামের সলভ করবেন, নিজে নিজে সলভ করবেন, তারপরেই আপনার কিন্তু কমপ্লিট প্রিপারেশন হবে। সো এখানে মোটামুটি এক্সাম ব্যাচে 17টা এক্সাম থাকবে। রবি ও হচ্ছে বুধবারে হচ্ছে এক্সাম হবে, 3টা থেকে 3:30টা এক্সাম হবে। সব মোটামুটি আপু কিন্তু বলে দিয়েছেন। আশা করি এক্সাম ব্যাচ আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনাদের পরবর্তীতে যারা মিড টার্ম দিবেন তাদের জন্য ব্যাচটি অনেক অনেক হেল্পফুল হবে। আশা করি সবার হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারবেন, এই আশাই করছি আমরা। আচ্ছা, আর আমিনী ভাইয়া আর যদি কিছু বলতে চান, না হলে হচ্ছে আমরা সেশনটি শেষ করে দিব। আর কারো কিছু জানার থাকলেও বলতে পারেন এক্সাম ব্যাচ সম্পর্কে। আর নতুন দুইজন যারা হচ্ছে আমাদের সাথে জয়েন করেছিলেন, লাবণী আপু, সুমাইয়া আপু, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের সময় আমাদের সাথে দেওয়ার জন্য, এত সুন্দর করে তাদের ফিলিং শেয়ার করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ নিজেদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য কিছু সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।